অনেকেই যারা আমাদের সাথে ইউরোপ ঘুরতে যেতে চান বা আগামী দিনে ইউরোপ ঘোরার আগ্রহ রাখেন, তাদের মনে অনেক প্রশ্ন থাকে। আমাদের যে ভিন্নধর্মী কনসেপ্ট, সেটা নিয়ে সংশয় থাকে। আজকে আমাদের সঙ্গে পেয়েছি এমন একজনকে, যিনি আমাদের সাথে দুবার ইউরোপ ট্যুরে গেছেন এবং একবার আমেরিকা ট্যুরে গেছেন। আমাদের সঙ্গে আজকে আছেন মিসেস মৌসুমী ঘোষ। উনি একজন স্কুল টিচার এবং প্রথমবার উনি ফ্যামিলি নিয়ে এবং দ্বিতীয়বার ওনার মা বাবাকে নিয়ে উনি আমাদের সঙ্গে আমাদের এই ভিন্নধর্মী প্রয়াসের মাধ্যমে ইউরোপ ট্যুর করেন। এবং ওনার মাধ্যমে অ্যাজ এ ট্রাভেলার্স পার্সপেক্টিভ আমরা দেখব যে আপনাদের যেসব প্রশ্নগুলো আমি ওনাকে জিজ্ঞাসা করব এবং ওনার কেমন রেসপন্স, ওনার কি বক্তব্য। আসুন মৌসুমী ম্যাডাম, আপনি প্রথমবার ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে ভ্রমণ করার সিদ্ধান্ত কেন নিলেন? অ্যাকচুয়ালি ব্যাকপ্যাকারের সঙ্গে প্রথমেই আমি সিদ্ধান্ত নিইনি। ইতিপূর্বে আমি এক দু জায়গায় আমি ইউরোপ যাবার প্রয়াস করেছিলাম। তার মধ্যে একটা ছিল কলকাতা, খুব সম্ভবত এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। হ্যাঁ, মাঝে একবার কক্স অ্যান্ড কিংসের সঙ্গে আমরা করেছিলাম, পরবর্তীকালে কোম্পানিটা উঠে যায়। তারপর আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপের সাথে। আচ্ছা, হ্যাঁ, তা ওরকম ফ্রান্স, ইটালি আর সুইজারল্যান্ড, এই তিনটে ছিল। এবং যখন ওরা আমাদেরকে যখন বুকিং নিয়ে মানে কথা বলেছিল এবং যে আইটেনারি দিয়েছিল, তার মধ্যে প্রচুর ডিফারেন্স। মানে আইটেনারিতে পুরোটাই দেখা যাচ্ছে আমরা ট্রাভেলের মধ্যেই থাকবো। মানে ইউরোপ ঘোরার যে আমাদের উদ্দেশ্য, সেটা কিন্তু ওখানে আইটেনারির মধ্যে ছিল না। মানে পুরোটাই আমাদের ওদের ওরা সব জায়গায় একমাত্র আমাদের, হ্যাঁ ইনক্লুডিং ইউকে ছিল। ইউকে থেকে ওরা যে নেদারল্যান্ড নিয়ে যাবে সেটা ছিল ক্রুজ, তারপর থেকে বাস। মানে এবং ক্রুজের মধ্যেও না, বাসের মধ্যেই আমরা থাকবো, আমাদের জন্য আলাদা ঘর অ্যালট করা হবে না। সেটা কিন্তু ওখানে একদম স্ট্রিক্টলি লেখা ছিল। এবং ওই বাসে করে ওরা নেদারল্যান্ড নিয়ে গিয়ে বাকি ট্যুরটা আমাদেরকে করাবে। এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা পৌঁছাচ্ছি, সেখানে প্রথমেই আমাদেরকে হোটেলে নয়, প্রথমে ওই বাসে করে আমাদের সাইট সিন করিয়ে নিয়ে গিয়ে রাত্রে হোটেলে নিয়ে যাবে। মানে তখন আমার বিদেশ সম্বন্ধে অতটা আইডিয়া ছিল না। পরবর্তীকালে বুঝেছিলাম যে ওরা 3টের পর বোধহয় ওদের হোটেলের রুম অ্যালট হয়। ওই জন্য ওরা এমন ভাবে ট্যুরটা সাজিয়েছিল যে শুধুমাত্র একটা নাইট স্টের জন্য কোনো একটা জায়গায় যাবে। এবং সুইজারল্যান্ড বলতে সুইজারল্যান্ডের আউটার সাইডের কোনো হোটেলে রেখে ওরা একদিনের জন্য ওরা দেখাবে। এবং সেখানেও কিন্তু আমার যে উদ্দেশ্য যে আমি ভালো করে দেখবো, তার মধ্যে কোনো কিছুই ছিল না। এবং যদি আমাকে সেগুলো অ্যাড অন করতে হয়, ওখানে থাকবে যারা আমাদেরকে গাইড করবে, সেগুলোর জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রাইস। তাতে দেখা যাচ্ছিল যদি আমি যে সময় বলছি 2017 সাল, ওদের যদি যে ইয়েটা ছিল যে অ্যামাউন্ট, তার সঙ্গে মোটামুটি আরো 1.5 থেকে 2 লাখ টাকা আমার আদার্স সবকিছু দেখার জন্য আমাকে ওখানে এক্সট্রা দিতে হচ্ছে। মানে আমি 2017 সালের যে কথা, সেই অনুযায়ী মোটামুটি আমার 4 লাখ টাকা তখনকার দিনেরই, যদি আমি আমার পছন্দ মতো ট্যুর করতে চাই তখনকার সময় খরচ পার হেড। হ্যাঁ, কিন্তু সেখানে আমার সেই সময় আমার হয়নি। মানে আমি দেখে যেটা বুঝেছিলাম, সবকিছুই যদি আমাকে অ্যাড অন করতে হয়, আমার বাজেটও ফেল করছিল। পরবর্তীকালে তোমাদের সাথে যোগাযোগ হয় এবং যখন আমি দেখলাম যে তোমাদের পুরো বেড়াতে যাওয়ার সিস্টেমটাই আলাদা। একবারও আমরা, হ্যাঁ বাসে চেপেছি, সেগুলো লোকাল, যেমন সুইজারল্যান্ডটা পুরোটাই আমরা তোমরা আমাদেরকে বাসে ঘুরিয়েছি, ইন্টারল্যাকেনটা। এবং তোমাদের অ্যাকোমোডেশনে একটা নতুনত্ব ছিল, সেটা এয়ারবিএনবি। আমি এয়ারবিএনবিতে থাকার একটা এক্সপিরিয়েন্স করেছি এবং পুরোটাই আমাদের আগে থেকে ছক করে নিয়েছিলে এবং পুরোটাই তোমরা আমাদেরকে বলে দিয়েছিলে কি করতে চলেছো। মানে আমরা ট্রেনে পুরোটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রেনে যাব, সেটা আমার এবং আমার ফ্যামিলির জন্য খুব সুবিধা হয়েছিল, কারণ আমার মেয়ে খুব বাচ্চা। এবং তার জন্য আমার অনেক বেশি ভালো লেগেছিল যে তোমরা আমাদের সঙ্গে যেটা বলেছো, সেটা আগে থেকেই তোমরা আমাদেরকে আউটলাইনটা দিয়ে দিয়েছিলে যে এই ভাবে থাকবো এবং এই ভাবে ট্রাভেল করব। ওই জন্য আমার ইউনিক লেগেছিল ব্যাপারটা। এবং বাসের থেকে আমার অনেক বেশি ভালো লেগেছিল যে ট্রেনে যাব, সময়টা কম লাগবে এবং আমার হেক্টিক কম হবে। ওই জন্য আমার তোমাদেরকে চয়েস করা হয়েছে। ম্যাডাম, আমাদের সঙ্গে ইউরোপ ট্যুরে যুক্ত হওয়ার পরে, ট্যুরের আগে আপনার মনে কোনো অ্যাপ্রিহেনশন বা দ্বিধাবোধ যে কেমন ভাবে কি হবে, কেমন ভাবে এই ট্যুরটি সম্পন্ন হবে, এইসব বিষয় কি আপনার মনে ছিল? না, মানে অন্য কারোর সাথে হলে হয়তো হতো, কারণ হওয়াটাই স্বাভাবিক। তোমাদের ক্ষেত্রে এই কারণে হয়নি, কারণ আমি তোমাদের প্ল্যানিং এর একটা পার্ট ছিলাম। যে মুহূর্তে আমি যাব এটা কনফার্ম হয়েছিল,
তোমরা একটা গ্রুপ খুলে সমস্ত জিনিসটা এবং আমাদের সঙ্গে দুবার মিট করে কি কি হতে চলেছে পুরোটা আমাদেরকে নিয়েই তোমরা প্ল্যান করেছো, এবং তার জন্য আমার কিন্তু কোনো সংশয় ছিল না। অর্থাৎ আমাদের মধ্যে কমিউনিকেশনের কোনো গ্যাপ হয়নি। না 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 না। অবশ্যই ম্যাডাম, হুম। হোটেলের থেকে এয়ারবিএনবি তে থাকার এক্সপিরিয়েন্সটা কি বেটার? অবশ্যই বেটার, কিভাবে এয়ারবিএনবি একটা ভিন্নধর্মী কনসেপ্ট, যদি একটু একদম বলেন। অবশ্যই বেটার। আমি এয়ারবিএনবি কনসেপ্টটা তোমাদের সঙ্গে বেড়াতে গিয়েই বুঝেছি। তার আগে তোমরা অবশ্যই ট্যুর প্ল্যানিং এর সময় আইডিয়াটা দিয়ে দিয়েছিলে, হুম। এবং আমার যেহেতু অনেক কিছু বিষয় মানে প্রথমবার যেহেতু আমার ফরেন ট্রিপ, আমার খাওয়া দাওয়া নিয়েও একটা সংশয় ছিল, কিন্তু ওই প্ল্যানিং এর হিসার মধ্যে জেনেছিলাম যে আমি এখান থেকে অনেক কিছু ক্যারি করতে পারবো, বিশেষ করে চাল ডাল। এবং এয়ারবিএনবিতে যেহেতু আমার রান্না করার একটা সুবিধা আছে, এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এয়ারবিএনবিতে ড্রিঙ্কিং ওয়াটারটা অ্যাভেলেবেল সমস্ত এয়ারবিএনবিতে। ওই জন্য এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, এবং এত টাইম পেয়েছি যে আমি ভালো করে প্রপার অ্যারেঞ্জ করে আমি কিন্তু খুব সুন্দর করে বেড়াতে পেরেছি। ওই জন্য আমার খুব ভালো লেগেছে এয়ারবিএনবি। দর্শক বন্ধু, এবার আসি একটা খুবই কমন প্রশ্নতে, যেটা হামেশাই আমাদের ফার্স্ট টাইম ট্রাভেলার্স যারা আমাদের সঙ্গে ইউরোপ ঘোরার ইচ্ছা রাখেন, তাদের কমন প্রশ্ন হলো যে ম্যাডাম, এয়ারবিএনবি তে কিভাবে রুম শেয়ারিং হচ্ছে? মানে একই রুমে কি দুটো ফ্যামিলি থাকবে, না আমাদের কি মানে স্পেসেস শেয়ার করতে হবে? মানে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স, কারণ রুম শেয়ারিং বলতে একই রুমের মধ্যে দুটো ফ্যামিলিকে কখনোই অ্যাডজাস্ট করতে হয় না। আমাদের যে অ্যাপার্টমেন্ট নেওয়া হয় সেভাবেই নেওয়া হয়, যেখানে দুটো তিনটে রুম থাকে। এই রুম শেয়ারিং বলতে সেটাই বোঝানো হচ্ছে যে একটা রুমের মধ্যে কিন্তু একটা ফ্যামিলি থাকবে, মানে ফ্যামিলির কম্বিনেশন, হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলির যে কম্বিনেশনটাকে হ্যাঁ, মাথায় সেটা রেখে তোমরা খুব সুন্দরভাবে করো, ওটা আমরা সেই অনুযায়ী আমরা সাজাই, সেই অনুযায়ী তোমরা সাজিয়ে হ্যাঁ। দাও, এবং তার জন্য খুব একটা কিছু অসুবিধা হয় না। হয় না। আমি যেমন সেকেন্ড বার বাবা মাকে নিয়ে গেছিলাম, হুম। তোমরা আমার বাবা মা এবং আমাকে একটা রুম দিয়েছিলে, এবং মিস্টার পতি এবং পতির ওয়াইফ এবং তার ছেলে গিয়েছিল, তাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টই অন্য রুম দিয়েছে। হ্যাঁ। কাজে রুম শেয়ারিং নিয়ে আমার কিন্তু তোমাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমার ভীষণ ভালো লেগেছে, কনসেপ্টটাও খুব সুন্দর। থ্যাংক ইউ। অবশ্যই ম্যাডাম, এয়ারবিএনবি তে আমরা অ্যাজ এ ট্রাভেলার আমরা নিজের খাবার নিজে রান্না করছি, এই জিনিসটা শুনে আপনার প্রথম কি রিয়াকশন হলো, যে এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আসলে কি আমি ওই এয়ারবিএনবি কনসেপ্টটাই তোমাদের ট্রাভেলের মাধ্যমে ট্রাভেল করেই আমার এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ভীষণ ভালো। এখন যেহেতু হয়ে গেছে ওই জন্য বলতে পারছি ভীষণ ভালো। তখন যখন আমরা ওই ট্যুর প্ল্যানিং করছিলাম তখন তো তোমরা আমাদেরকে বলেই দিয়েছিলে অলরেডি, যেহেতু ফরেন ট্রিপে গেলে পাওয়া হয়তো অনেক কিছুই যায়, কিন্তু আমরা তো সবকিছুর সঙ্গে সব খাবারের সঙ্গে আমরা তো পরিচিত নই না। ওই জন্য আমার কিন্তু ওইখানে রান্না করতে সময় খুব একটা অভাব হয়নি। আমি যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জ করি, আমি রান্না করতে পেরেছি, এবং আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এয়ারবিএনবি রান্না নিয়ে। কারণ এখান থেকে তো বেশিরভাগ আইটেমই নিয়ে গেছিলাম, টুকটাক যেখানে যেগুলো দরকার ছিল যেমন আলু ডিম সেগুলো তো বাজার থেকেই কিনে নিয়েছিলাম। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের সঙ্গে যারা ঘুরতে যাচ্ছেন বা আগামী দিনে ঘুরতে যাওয়ার ইচ্ছা রাখেন, সবারই মনে একটা কমন প্রশ্ন থাকে যে দাদা, ঘুরতে যাওয়ার দিন সকালবেলার ব্রেকফাস্টটা কিভাবে ম্যানেজ করব? আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন, আপনি কিভাবে ম্যানেজ করলেন? আসলে কি যাওয়ার আগেই তোমরা যখন ওই ভিডিও কল বা পার্সোনালি দেখা করে যখন আমাদের একটা মিটিং হয়, তখন তোমরা আমাদেরকে অনেক কিছু বলে দাও। যেমন সবার আগে তোমরা বলো কি কি নিয়ে যেতে হবে, মানে কি কি নিয়ে যেতে পারবো এবং কি কি নিয়ে যেতে পারবো না, সেই লিস্টও তোমরা আমাদেরকে দিয়ে দাও, এবং কিভাবে নিয়ে যাব সেটাও তোমরা আমাদেরকে গাইড করে দাও। এবং প্রত্যেককে একটা করে হালকা টিফিন বক্স এবং একটা করে জলের বোতল তোমরা আমাদেরকে ক্যারি করতে বলো। এবং ওখানে যেহেতু ইউরোপের কান্ট্রিতে প্রচুর রকমের ব্রেড পাওয়া যায়, এবং আমাদের এখানে ইন্ডিয়ান রুটিও ওগুলো রেডি টু ইট পাওয়া যায়, ফ্রোজেন রুটি যেগুলো, হ্যাঁ ফ্রোজেন রুটি, শুধুমাত্র তাওয়াতে গরম করে নিলেই হয়। আর এয়ারবিএনবি গুলো এখানের থেকে মানে আমরা যেভাবে অ্যাকোমোডেশনে থাকতে পছন্দ তার থেকে অনেক বেশি বেটার। ওদের ওখানে এত রকমের রান্নাঘরের জিনিস থাকে যে আমরা কিছু না কিছু বানিয়ে নিতে পারি। যেমন আমি ওই রুটিগুলো দিয়ে চিকেন কিছু একটা হয়তো চিকেন কিনে আনলাম, যে চিকেন র্যাপ বানিয়ে নিয়েছি, ভেজ র্যাপ বানিয়ে নিয়েছি, ওগুলো আমরা ট্রাভেল করতে করতে খেয়েছি। আবার এখান থেকে চিড়ে নিয়ে যায় চিড়ের পোলাও, সুজি নিয়ে যায় সুজির পোলাও, এরকম করে বিভিন্ন রকম ওটা আগে থেকে আমরা প্ল্যান করে নিই কি কি রান্না করব। ওই রাতে আমরা যখন 7টার মধ্যে এয়ারবিএনবিতে ঢুকে পড়েছি তখন তোমরা আগে থেকে এটা গাইড করে দিয়েছিলে, এবং আমাদের তখন অনেকটা টাইম থাকে। সেই টাইমের মধ্যে আমরা কি করেছি, একটু একটু করে গুছিয়ে নিয়ে ওই সকালে যে টিফিনটা আমরা ক্যারি করব সেটা আমরা ওই সন্ধ্যেবেলাতেই
করে নিয়েছি, যেহেতু ওখানে ফ্রিজ এয়ারবিএনবিতে অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওইটা টিফিন ক্যারিয়ারে করে ঢুকিয়ে দিয়ে সকালবেলায় মাইক্রোওভেনে গরম করে ওটা আমরা বেরিয়ে গেছি। এবার রাতের মধ্যে এমন ভাবে রান্না করেছি যে সকালের একটা খেয়ে যেটা বেরোবো, হয়তো একটু ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কিংবা কোনো একটা হয়তো ডিম আলুর ঝোল, এটা আমরা রান্না করে নিয়েছি, ওখানে বসে খেয়েছি। এবং যে টিফিনটা সন্ধ্যাবেলা রেডি করেছিলাম সেইটাকে একটু মাইক্রোওভেনে গরম করে আমরা অন দা ওয়ে খেয়েছি। বাহ। এবার টুকটাক টুকটাক হয়তো একটু ফল, কিংবা ওখানে লোকাল একটু ফুড টেস্ট করার জন্য সেই সব কিছু অন দা ওয়ে খেয়েছি। আমার কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা অসীম ম্যাডাম, একটি এয়ারবিএনবি তে কি রান্না করার জন্য পর্যাপ্ত ইউটেনসিলস থাকে? হ্যাঁ, আসলে কি এগুলো তো সম্পূর্ণ আমার কাছে অজানা ছিল। যাওয়ার পর দেখেছি যেভাবে একটা অ্যাকোমোডেশনে যেভাবে বুকিং করা হয় তার মধ্যে যদি 3টে ফ্যামিলি থাকে তার জন্য কিন্তু যথেষ্ট থাকে। আর ওখানে গিয়ে তো আমরা অ্যাজ সাচ বিশাল কিছু রান্না করি না, ওই জন্য মিলিয়ে মিশিয়ে এমনই ওরা ইউটেন্সিল দেয় যে সবার এটা হয়ে যায়। এবার দেখা যায় কেউ হয়তো রান্না করতে আগ্রহী নয়, হ্যাঁ তাহলে আমরা কি করি যখন একসঙ্গে থাকি, যেমন হ্যাঁ। তোমাদের সঙ্গে একবার আমরা ছিলাম, হ্যাঁ হ্যাঁ। হয়তো কেউ হয়তো একটু কোনো ভেজিটেবল কাটিং করে দিল আর কেউ একজন রান্না করে নিল, এইভাবে মিলিয়ে মিশিয়ে অথচ ঠিক হয়ে হ্যাঁ, যায়। একদম একদম দর্শক বন্ধু, আমাদেরকে পুরো জিনিসটা মিলিয়ে মিশে করতে হবে যাতে কারোর ঘাড়ে সম্পূর্ণরূপে দায় না চাপে এবং একটা সুস্থভাবে একটু অ্যাডজাস্ট করে সবাই অ্যাডজাস্ট করে আমরা ট্যুরটাকে করতে পারি। ম্যাডাম, লোকাল সুপার মার্কেটে টুকটাক জিনিস কেনাকাটার কি অভিজ্ঞতা আপনার হলো? ওখানে কি মানে আমাদের মতন জিনিস অ্যাভেলেবল আছে? হ্যাঁ, আমাদের থেকে অনেক বেশি আছে, আমাদেরগুলো তো আছেই, আচ্ছা। আবার আমাদের থেকেও অনেক বেশি আছে। এবং তাছাড়া সর্বোপরি তোমরা যেভাবে গাইড করে দাও, প্রত্যেকটা ট্যুরের এন্ডে সবার আগে আমরা যখন কোনো বাস স্টপেজে বা স্টেশনে যাই, তোমরা সবার আগে তার বাইরে যে সুপার মার্কেট, সেখানে আমাদের মোটামুটি আধা ঘন্টা তো টাইম দাওই, যে সেইগুলো কোন জিনিসটা কিনলে আমরা সহজে রান্না করতে পারবো। আমরা সেই মতো হয়তো 2-3 দিনের একসঙ্গে কিনে নিলাম, কারণ ইউরোপের ভেতরে তো পুরোটাই আমরা ট্রেনে ট্রাভেল করেছি, ওই জন্য হয়তো একটু আলু বেশি করে কিনে নিলাম যেখানে আমরা পেলাম। কারণ এইভাবে তোমরা যখন আমাদের গাইড করে দাও তা দেখেছি যে ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। যদি কেউ লোকাল কুইজিন ট্রাই করতে চায় তখন? না, ওখানে আসলে কি আমরা যখন ঘুরছি, যে যে জায়গায় প্লেসে যাচ্ছি আমরা, সে সামনেই না প্রচুর পরিমাণে দেখা যায় ফুড স্টল রয়েছে এবং খাওয়ার জায়গাও থাকে। আমরা নিজেরাও ট্রাই করেছি, যেমন ইডলির পিৎজা সবারই তো খাওয়া উচিত, এবং বিভিন্ন জায়গায় খাবার টেস্ট অল্প অল্প করে আমরাও সব জায়গায় করেছি, এবং সেই টাইমটা আমাদের হাতে থাকে। কারণ যে কোনো জায়গাতে গিয়েই সেখানে একটা লোকাল মার্কেট এমনিই থাকে যেখানে ওই খাবার দাবার পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। তবে আমি বলবো এয়ারবিএনবির যে এক্সপিরিয়েন্স এবং ওখানে যে ফুড মার্ট গুলো আছে সেইখানে ভেজিটেবল কাটিং করে পর্যন্ত পাওয়া যায়, মানে এত ফ্রেশ আর এত সুন্দর। এবং চিকেন, আমার অরুদ্ধ তোমার বোধহয় মনে আছে, আমরা মোটামুটি 1-2 দিন অন্তর অন্তরই ওখানে চিকেন রান্না করে খেয়েছি, একদম একদম, তাই না? এবং টেস্টি একদম, হ্যাঁ, এবং খুব ভালো লেগেছে, কোয়ালিটি অনেক বেটার, অনেক বেটার কোয়ালিটি, অনেক কাজে এটা সবার ট্রাই করা উচিত। ম্যাডাম, আমরা যেসব এয়ারবিএনবি গুলো নিই সেখানে একটা এয়ারবিএনবি তে 6 থেকে 8 জন থাকে, অনেক সময় একটা বাথরুমও থাকে আবার অনেক সময় দুটো বাথরুমও থাকে। তো আপনার এক্সপিরিয়েন্স কি বলছে, আদৌ কি বাথরুম নিয়ে কোনো মানে ঝামেলা, কোনো অসুবিধা হয়? না, আমাদের তো অন্তত আমি যে 3টে ট্রাভেল করেছি আমার সেখানে অসুবিধা হয়নি। তাছাড়া এয়ারবিএনবিতে এরকমই দেখেছি অ্যাকোমোডেশনে যে 6 জনের বেশি হলেই দুটো বাথরুম থাকে। এবার আমি যদি ধরে নিই যে আমরা 6 জন আছি, তাহলে আমরা যেহেতু আগে থেকেই জানি পরের দিনে আমাদের কি কি ট্রাভেল আছে, সেই মতো আমরা হয়তো কেউ একটু আগে উঠলাম, কেউ হয়তো একটু পরে উঠলো। আসলে কি, যেহেতু বাজেট ট্রাভেল হচ্ছে, মানে বাজেট এই কথাটা আমরা আমাদের বাজেটের মধ্যে করছি, ওই জন্য একটু কম্প্রোমাইজ তো সবাইকে করতেই হবে। হ্যাঁ, ওই জন্য একটু টাইম ম্যানেজমেন্ট এটা করলে যেহেতু আমাদের অনেকটাই সেভ হচ্ছে, আমার কোনো কিছু অসুবিধা হয়নি। আমরা অ্যাজ এ ট্যুর অর্গানাইজার আপনাদেরকে প্রথমেই একটা বাজেটের এস্টিমেট একটা দিয়ে দিই। এক্সাক্ট বাজেট আমরা বলি না, কেন কি কারেন্সি এক্সচেঞ্জের ওটা মানে ডিপেন্ড হয়। কিন্তু অনেকের প্রশ্ন থাকে, আপনাদের মধ্যেও অনেকের প্রশ্ন আছে দর্শক বন্ধু, যে সব বুকিং টুকিং করে নেওয়ার পর ইউরোপে গিয়ে ওখানে আরো কি খরচা হয়, তো আপনার ওখানে গিয়ে আরো কি কি খরচা হলো ম্যাডাম? যেমন ওইভাবে যদি বলতে চাই তাহলে ওই আমরা যখন প্যারিসে লোকাল ঘুরছি,
হুম। ওর যে মেট্রো সেটা হুম। ওখানে গিয়ে জানা যায় যে মেট্রোর অ্যাকচুয়ালি ভাড়া কত। একদম সেটা তোমরা এখান থেকে তো নাও না। একদম কাজে ওই মেট্রো কিংবা কেউ হয়তো কোথাও গেল, যেমন আমারই বাবা প্যারিসের আইফেল টাওয়ারের কাছে গিয়ে একটু অসুস্থ ফিল করেছিল, হুম। তার জন্য যে আমরা ওলা করে এলাম হোটেল পর্যন্ত, সেটার এক্সট্রা ভাড়া। এবার হুম। ভেনিসে গিয়ে যদি কেউ গন্ডোলা রাইড করে সেটা তার একদম এক্সট্রা। একদম হ্যাঁ, এবার আবার পার্সোনাল চয়েস, যেমন প্যারিসে আমি সেন্ট কিনেছিলাম, এই কেনাকাটার যে ব্যাপারটা আছে, এবং কেউ যদি ওখানকার লোকাল খাবার খায় তার যে দাম, সেগুলো ওটা কিন্তু তো তার ব্যক্তিগত পার্সোনাল। হ্যাঁ, খরচ একদম কাজে একদম। আমার মনে হয় ইন জেনারেল যদি ধরি, ওখানে এক একজনের 12 থেকে 14,000-এর বেশি খরচা হওয়ার কথা নয়। মানে আমাদের হার্ডলি পার হেড 100 থেকে 120 ইউরো খরচ আপনার ওখানে গিয়ে আসতে পারে। হুম। আমি কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা অরুদ্ধ এটাই বলবো যে খাওয়া দাওয়াটা তো আমাদের অনেকটা বেশি, যেহেতু আমরা এখান থেকে অনেক কিছু ক্যারি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমার মনে হয় এয়ারবিএনবিটা তো এই জন্যই নেওয়া হচ্ছে যে আমরা যাতে একটা মিল অন্ততপক্ষে ওখানে রান্না করে খেতে পারি। এটা কিন্তু বাজেট ট্রাভেলের জন্য নয়, আচ্ছা এটা আমাদের শরীর কিন্তু পুরো সবার। আমার বাবা মার বয়স 70+, কিন্তু আমার বাবা মাও যেহেতু আমি রান্না করার অপশনটা পেয়েছিলাম, ওই জন্য কিন্তু সুস্থতার দিকটা তাকিয়েও, মানে ট্রাভেলটা তো কম দিনের নয়, না 12 থেকে 14 দিনের। একদম ওই জন্য কি সুস্থ থাকার জন্য কিন্তু আমি অন্ততপক্ষে দর্শক বন্ধুদেরকে বলবো যে কিছুটা একটা টিফিন, একটু ডিনার, এগুলো যদি একটু বানিয়ে নেওয়া যায় এয়ারবিএনবিতে অনেক ভালো। দর্শক বন্ধু, তাহলে আপনারা শুনলেন একজন রিয়েল ট্রাভেলারের মুখ থেকে তার এক্সপিরিয়েন্স ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে ট্রাভেল করার। আমি বলে রাখতে চাই যে আমাদের 2025-এর অক্টোবরের ট্যুরে সবচেয়ে এল্ডার ব্যক্তি ম্যাডামের মা বাবাই ছিল, এবং ওরা পুরো ট্যুর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে উইদাউট এনি টাইপ অফ ইলনেস অর এনি টাইপ অফ ইস্যুস। এটা সত্যি একটা অ্যাচিভমেন্ট গিভেন ওনার এজ প্রায় 75+। যাওয়ার আগে আমি মুশি ম্যাডামকে একটাই প্রশ্ন করব, আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা আগামী দিনে আমাদের সঙ্গে ইউরোপ ঘুরতে যেতে চান বা ইউরোপ ঘোরার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য, বা আপনি ওদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান? আমার এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো, কাজে আমার মনে হয় যে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে এবং সেটা ভীষণ সুন্দর হবে। এবং আমি তো আরো মানে ভবিষ্যতেও আমি চেষ্টা করব, এখন যেহেতু একটু মেয়ের পরীক্ষার জন্য আমি একটু পজ নিয়েছি, কিন্তু আমি তো চাইবো যে অরুদ্ধর সঙ্গে আগামী দিনে আরো যদি অরুদ্ধ অন্য অন্য জায়গায় করে, আমি অন্ততপক্ষে ফরেন ট্রিপ কারোর সাথেই করব না, আমি ব্যাকপ্যাকার নোটবুকের সাথেই করব। এবং আমি বাকিদেরকেও বলবো যে এই ভিন্ন ধরনের প্রয়াস যে ওনারা নিয়েছেন, আপনারা গিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আপনাদের হবে, এবং সুস্থভাবে সুন্দরভাবে উইদিন বাজেটের মধ্যে ফরেন ট্রিপের যে স্বপ্ন সেটা কিন্তু আপনাদের পূরণ হবে। দর্শক বন্ধু, এই বছর ডিসেম্বরে আমাদের 7 দিনের সুদূর সুইজারল্যান্ড ট্যুর আসতে চলেছে। ইতিমধ্যে 50% স্লটস অলরেডি বুক হয়ে গেছে। আপনাদের মধ্যে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের মধ্যে যদি কারোর ইচ্ছা থাকে আমাদের সঙ্গে ডিসেম্বরে শুধু সুইজারল্যান্ড ঘুরতে যাওয়ার, তাহলে নিচে দেওয়া নম্বরে 70 যোগাযোগ করুন। ধন্যবাদ, ভালো থাকুন এবং দেখতে থাকুন ব্যাকপ্যাকার্স নোটবুক। গোটা পৃথিবী